বিনা অপরাধেই আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিল, তাও আবার এই সন্ধেবেলা। একবার ভাবা উচিত ছিল একা একটা মেয়ে এই সময় কোথায় যাবে। অন্তত আমার অপরাধটা বলতে পারতো। এভাবে কারণ ছাড়া ফ্ল্যাট থেকে নামিয়ে দেওয়ার কোনো মানে হয়? এসব বলতে বলতে মার্জিয়া নিজের লাগেজটা টেনে নিয়ে রাস্তার পাশের বেঞ্চটাতে এসে বসল। পড়াশোনার জন্য পরিবার ছেড়ে এখানে এসে একটা ফ্ল্যাটে এসে থাকছেও। সাথে আরও 4জন রুমমেট ছিল। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। যদিও একটু চঞ্চল স্বভাবের, তবুও অন্যদের চেয়ে বেশ মার্জিত এবং ভদ্র। কিন্তু কিছুক্ষণ আগে বাড়ির মালিক এসে ওকে বাসা থেকে নেমে যেতে বলল, কোনো কারণ ছাড়াই। ও জিজ্ঞেস করেছিল অনেকবার, কিন্তু সে কিছুই বলেনি। আজকে রাতটা থাকার অনুমতিও সে দিল না। পাষাণের মতো মেয়েটাকে নামিয়ে দিল। রাস্তার পাশে অসহায়ের মতো বসে আছে ও। বাসায়ও ফোন করে জানাতে পারবে না। বাসায় জানলেই সবাই চিন্তা করবে ওর জন্য। তেমন কেউ পরিচিতও নেই যার কাছে যাওয়া যাবে। ওখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ওর নেই। খুব মন খারাপের সাথে ওর চোখের কোণায় দুফোঁটা অশ্রুকণা জমে আসতো। হঠাৎ ওর মনে পড়ে গেল আজ দুপুরে সেই লোকটার কথা। ক্লাস শেষ করে যখন বাসায় ফিরছিল তখন ভার্সিটির বাইরে একজন লোক ওর হাতে একটা কার্ড দিয়েছিল, একটা বাসার জন্য। সেখানে থাকার জন্য কাউকে প্রয়োজন, আর সাথে ছোট্ট একটা কাজও দেওয়া হবে। লোকটাকে দেখে মোটেই লিফলেট বিলি করা কাজে নিয়োজিত কেউ মনে হয়নি। আর তার হাতে সেই কার্ডের অন্য কোনো কপিও ছিল না। যাই হোক, তখন ওর ওই কার্ডটার প্রয়োজন ছিল না, কিন্তু এখন আছে। ও সাইড ব্যাগের ভেতর থেকে কার্ডটা খুঁজে বের করলো। অবেলা ম্যানশন বাসার নাম, নিচে নাম্বার লেখা আছে। এই সময়ে তারা বাসা দিবে কিনা সেটা নিয়ে একটু টেনশন হলো। তবুও সব দ্বিধা মাথা থেকে ঝেড়ে ফেলেও ফোন বের করে সেই নাম্বারে কল করো। প্রথমবার রিং বাজতেই পুরুষ কণ্ঠে একজন সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি অবলা ম্যানশন? আপনার বাসার প্রয়োজন? লোকটার এমন সোজাসুজি প্রশ্নে মার্জিয়া একটু চমকে উঠল। একটু চাপা স্বরে বলল, জি, আমার বাসার খুব প্রয়োজন। আমি কি এই মুহূর্তে কোনো থাকার জায়গা পেতে পারি? কার্ডে ঠিকানা লেখা আছে, আপনি চলে আসুন। আর কিছু বলার আগেই লোকটা ফোন কেটে দিল। ও সেখান থেকে একটা রিক্সা নিয়ে সেই ঠিকানায় যায়। খুব অন্ধকার রাস্তা। একটা বনেদি বাড়ির সামনে এসে রিক্সা থামে। রিক্সা থেকে নেমে ও লাগেজ নিয়ে বাড়ির বিশাল বড় গেটের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মনে হচ্ছে যেন কোনো রাজবাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়ে আছে। দারোয়ান গেট খুলে দেয়। একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে আসে। আপা বনি, আমার সাথে ভিতরে আসেন। মার্জিয়া ভেতরের দিকে এগোতে থাকে। খুব বেশি আলো না থাকায় ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বাড়ির সদর দরজা পর্যন্ত যতখানি পথ হেঁটে আসতো তার আশেপাশে বেশ বড় জায়গা আছে। ভেতরে প্রবেশ করার সাথে সাথেও চমকে গেল বিশাল বড় বাড়ি, যেন কোনো রাজপ্রাসাদ। ও যতদূর পর্যন্ত নিরিখ করে দেখতে থাকতো, ঘরের মাঝখান দিয়ে উঠে বেশ বড় রাজকীয় কাঠের সিঁড়িটা উপরের দিকে দুই পাশে পথ করে দিয়েছে। কেমন একটা গা ছমছমে পরিবেশ, কোথাও কোনো সারা শব্দ নেই। মার্জিয়া এক ধ্যানে বাড়িটা দেখছিল। হঠাৎ পেছন থেকে একজন পুরুষ কণ্ঠে বলল, অনেকটা রাত হয়ে এসেছে, শায়লা আপনাকে আপনার রুম দেখিয়ে দেবে। আপনি বিশ্রাম নিন, সকালে কথা হবে। এই বলেই সে চলে গেল। ওকে কোনো কথা বলার সময় দিল না। ও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে দরজায় কেউ কড়া নেড়ে জানায় খাবার নিয়ে এসেছে। ও দরজা খুলে দিতেই শায়লা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে দেয়। আপনার নাম শায়লা? হ্যাঁ আপা। আপনি এখানেই থাকেন? হ, আমার মার পরে আমি এইখানে আছি। আচ্ছা, সবাইকে ঘুমিয়ে গেছে? সবাই? হ্যাঁ। বাড়ির বাকি লোকেরা? আরে না না, এইখানে আমি, হিরক ভাই আর দারোয়ান ভাই থাকে, আর কেউ থাকে না। মার্জিয়া একটা ফাঁকা ঢোক গেল। এত বড় বাড়িতে মাত্র 3জন থাকে শুনে একটু ভয় পাচ্ছে। শায়লা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে শুয়ে পড়েও। খোলা জানালা থেকে কামিনী ফুলের ঘ্রাণ নাকে আসছে, সাথে কিছু শীতল হাওয়ার ঢেউ। কেবল চোখে মুখে ঘুম নেমে আসছিল। আর অমনি মনে হলো একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। ও সাথে সাথে চোখ খুলে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার শুয়ে পড়ে। সকাল হতেই ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে দেখতে থাকেও। করিডোরে হাঁটছিল। ডান পাশের দেয়ালে একাধারে বিভিন্ন রকম পেইন্টিং টাঙানো আছে। দেশের অনেক নামি দামি আর্টিস্টদের পেইন্টিং এই দেয়ালে শোভা পেয়েছে। মাইকে ল্যাঞ্জেলোর পিয়েটা, মোজেস আর পাবলো পিকাসোর গুয়ের্নিকাও আছে।
দ্য ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মের সামনে গিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে মার্জিয়া। সত্যি কি যেন একটা আছে এই ছবিটায়। এই হাসির কারণ আজও কেউ জানতে পারল না। সবাইকে আকৃষ্ট করে মোনালিসার রহস্যময় হাসি। আপন মনে কথাগুলো বলছিল ও। পেছন থেকে শায়লার ডাকে ধ্যান ভাঙে। আপামনি, আপনারে ডাকতেছে হীরক ভাই, জলদি চলেন। হ্যাঁ চলো, তার সাথে কথা বলার ছিল। নিচে নেমে এসে দেখে সোফার পাশে হীরক দাঁড়িয়ে আছে। সোফার দিকে ইশারা করে ওকে বসতে বলে। মার্জিয়া গিয়ে বসে পড়ে। হীরক তার সামনে সোফায় বসে। আপনি এখানে থাকতে পারেন, আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না। পেমেন্ট না দিয়ে কিভাবে? আপনাকে পেমেন্টটার বদলে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বাড়ির যে বাগানটা আছে সেই বাগানের যত্ন নিতে হবে আপনাকে, প্রাণবন্ত করে তুলতে হবে। সেই জন্য আপনার যা যা প্রয়োজন সেই সব কিছুই আপনি পেয়ে যাবেন। এইটুকু কাজ? হ্যাঁ, তাছাড়া আপনি এখানে আপনার সুবিধা মতো থাকতে পারেন। আচ্ছা আঙ্কেল, এখানে আর কেউ থাকে না কেন? থাকে, কিন্তু সব সময় না। ইচ্ছে হলে আসে, আবার ইচ্ছে হলেই চলে যায়। কে সে? আপনি এত কিছু ভাবছেন কেন? পরে বুঝে যাবেন। সময় হলে বাগানটা গিয়ে ঘুরে দেখতে পারেন। হীরক চলে গেল আর মার্জিয়া সেই আরেকজনের কথা ভাবতে থাকে যে এই বাড়িতে ইচ্ছা মতো থাকে। ব্রেকফাস্ট সেরে ভার্সিটিতে যায়ও। যে চারজন ওর রুমমেট ছিল তাদের মধ্যে দুইজন ওর ক্লাসমেটও। ক্লাসে যেতেই অবনী আর ঈশা ওর কাছে আসে। এসে জিজ্ঞেস করে রাতে কোথায় গিয়েছিল, কি করেছিল, ওদের সব খুলে বলে মার্জিয়া। ঈশা বলে, জানিস কাল তুই যাওয়ার পর বাড়িওয়ালা আন্টি এসেছিল রাতে, তোর কথা জিজ্ঞেস করছিল কোথাও থাকার জায়গা পেয়েছিস কিনা। বলিস কি রে? হ্যাঁ, ও সত্যি বলছে। সকালেও এসেছিল, তুই কোনো কল করেছিস কিনা জানতে চাচ্ছিল। আন্টি তো তোকে যথেষ্ট স্নেহ করতো, তাহলে কাল এমনটা কেন করলো? সেটা তো আমারও প্রশ্ন। প্রথম দিন থেকেই বেশ আদর করতো আমাকে, কিন্তু হঠাৎ কেন এভাবে রিয়াক্ট করলো কি জানি। তবে অবেলা মেনশনও খারাপ না, কিছুদিনেই হয়তো মানিয়ে নিতে পারবো। তোরা চিন্তা করিস না। ক্লাস শেষ করে বাসায় চলে আসে। দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাগানে ঘুরতে যায়। অনেক বড় জায়গা জুড়ে বাগান, অনেক ফুল গাছ লাগানো আছে ঠিকই, কিন্তু কেমন যেন প্রাণহীন মনে হচ্ছে। কি যেন একটা নেই। কিছু দূর এগিয়ে যেতে দেখে বাগানের শেষ প্রান্তে একটা সিঁড়ি বাঁধানো পুকুর আছে। সেদিকে এগিয়ে যায়ও। দুই পাশে বসার জায়গা আছে। সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো। কালচে সবুজ শ্যাওলা জমে আছে। দুই পাশের বসের জায়গাও শিকড় গজিয়েছে আর ভেতরের পানি গাঢ় সবুজ রঙের। ও সিঁড়ি বেয়ে ঘাটের দিকে গিয়ে বসে। তুই আমাদের ছেড়ে কিভাবে একা একা থাকবি? কখনো কি এইভাবে থাকছিস কোথাও? এখনো ঠিকমতো নিজের কাজগুলোও করতে পারিস না। অচেনা জায়গায় কিভাবে কি করবি? 4 মাস আগে যখন বাড়ি ছেড়ে এখানে আসতে হচ্ছিল, তখন মা এভাবেই কথাগুলো বলছিল। কি সুন্দর ছিল আগের জীবনটা, যখন কোনো কিছুর চিন্তাই ছিল না মাথায়। পড়াশোনা নিয়েও তেমন একটা আগ্রহ কাজ করতো না, যেমন ইচ্ছা তেমন থাকতাম। কিন্তু বাবা প্যারালাইজড হওয়ার পরে যে সব কিছু পাল্টে যায়। এখন আর আগের মতো উড়ো উড়ো ভাবটা নেই, ভেবেচিন্তে কাজ করতে হয়। এখানেও তো পরিবারের কথা ভেবেই আসা। মা আর ছোট্ট বোনটাকে একটা ভালো সচ্ছল জীবন দিতে হবে, আর তার জন্য আমার স্টাডি শেষ করা খুব জরুরি। থেমে গেলে চলবে না, অনেক পথ হাঁটা বাকি এখনো। মনে মনে এসব কথা ভাবছিল মার্জিয়া। হঠাৎ কানে দূর থেকে ভেসে আসা গিটারের সূক্ষ্ম আওয়াজ এসে লাগে। ও পেছন ফিরে উঠে দাঁড়ায়। গিটার কে বাজাচ্ছে তা দেখার জন্য পুকুর পাড় থেকে বাড়ির দিকে আসতে থাকে। বাগান থেকে দেখা যাচ্ছে দক্ষিণ দিকের একটা ঘরের জানালায় সাদা পর্দা হাওয়ায় ভাসছে। ও একটু অবাক হলো, কারণ কাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত বাড়ির যেসব জানালা দরজা দেখেছে সবগুলোর খয়েরি রঙের মোটা কাপড়ের পর্দা, কিন্তু এখানে ভিন্ন। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। তাই ও সদর দরজা দিয়ে ভেতরে চলে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে সেই ঘরটার দিকে যায়। গিটারের শব্দ স্পষ্ট ওর কানে আসছে। সেই শব্দ অনুসরণ করে ঘরের সামনে এসে যায়। বন্ধ দরজার উপরে কাঠের নেম প্লেটে লেখা মেঘ বসতি। স্পষ্ট শোনা যাচ্ছে যে এই ঘরের ভেতরেই কেউ গিটার বাজাচ্ছে। মার্জিয়া হাত বাড়ায় দরজার দিকে নক করার জন্য, আর অমনি শায়লা এসে হাতটা ধরে বসে। আপামনি, কি করেন কি? এই ঘরে যাইতে মানা, কেউ যায় না। গিটার বাজাচ্ছে কেউ? তাই? আচ্ছা, এই ঘরে ঢুকতে পারেন কেন? আগে এইখান দিয়ে চলেন। ওর হাত টান দিয়ে ওই ঘর থেকেই কিছুটা দূরে নিয়ে যায় শায়রা।
ওইটা সুডো সাহেবের কামরা, ওইখানে কেউ যায় না। সুডো সাহেব যেন কেমন জানি কেউর লগে কথা কয় না, ঘরের ভিতরে থাহে। কোন সময় ঘরে আহে আর কোন সময় বাইরায়া হে ছাড়া আর কেউ কইতে পারে না। হ্যার ঘরের পাশে কোনো শব্দ করণ যায় না, শব্দ শুনলেই সাহেব ভাঙচুর করে। আমনে ওদিকে যাইয়েন না আপামনি। এবার বুঝলাম হিরক আঙ্কেল কার কথা বলছিল। ওরা ওখান থেকে চলে আসে। মার্জিয়া ওই বাড়িতে মিশতে শুরু করেছে। সকালে ভার্সিটি, দুপুরে টিউশনি, বিকেলবেলা বাগানের দেখাশোনা করা, সব মিলিয়ে ভালোই চলছে। তবুও অস্বস্তির কারণ থেকেই যায়। ওই যে গিটারের সুর এখনো শোনা যায়, আর প্রায় রাতেই মনে হয় কেউ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু এটাকে ও এক প্রকার নিজের কল্পনার ভুল ভেবেই এড়িয়ে যায়। মাসখানেক হয়ে গেছে অবেলা ম্যানশনে এখন অনেকটা সময় হয়ে গেছে ওর। নীরব পরিবেশে সব কিছুই যেন চুপি চুপি কথা বলে, এখানেও তাই। আজ বিকালবেলা বাগান এলো মার্জিয়া। গত 2 দিন আসা হয়নি গাছগুলোকে দেখতে। লাল গোলাপের গাছটায় করি এসেছিল, আজ ফুটে গেছে সবগুলো। আর সন্ধ্যা মালতী ফুটবে ফুটবে ভাব। এত সুন্দর একটা ফুল তার নাকি এই অবেলায় এসেই ফুটতে হয়? আর রাতে আলোর আগমনেই ঝরে পড়ে। আপন মনে ফুলগুলো দেখছিল। তখনই রোজকার মতো আজও সেই গিটারের ধুন এসে ওর কানে লাগলো। ও কিছুটা বিরক্ত হলো এতে। রোজ এমন একজন গিটারের বাজাবে ঘরের মধ্যে বসে, আর তাকে নাকি দেখা যাবে না। যত সব ঢং। আজ হিরক আঙ্কেল বাড়িতে নেই, আর শায়লাও বাইরে আছে। আমি আজ দেখেই ছাড়বো এই ছোট্ট সাহেবকে। মার্জিয়া দৌড়ে ভেতরে গিয়ে উপরে চলে যায়। সেই মেঘ বসতির সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। এখনো গিটারের তাল চলছে সজোরে কড়া নাড়ে দরজায়। কড়া নাড়তে গিটার বাজানো বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ কথা বলে না। ভেতর থেকে কোনো শব্দ না আসাতে ও আবারও কড়া নাড়ে। এবারও কেউ কথা বলে না। তৃতীয়বার দরজায় যেই আঘাত করতে যাবে তখনই ভেতর থেকে কেউ বলে, অত জোরে আঘাত করো না, ব্যথা পাবে তুমি। একটু থমকে যায় মার্জিয়া। হৃদস্পন্দন বাড়তে থাকে ওর, তবুও জিজ্ঞেস করে, দরজাটা খোলা যাবে? অচেনা কারোর সাথে আমি দেখা করি না। আমরা পরিচিত হতে পারি। আপনার গিটারের সুর শুনতে আমার ভালো লাগে, তাই দরজা খুলতে বলছি। দরজাটা খুলে যায়। অনেক বড় একটা রুম, খুব নিপুণভাবে সাজানো গোছানো। এখান থেকে দেখা স্পষ্ট যাচ্ছে জানালার সেই সাদা পর্দা। ডান পাশের দেওয়ালে অনেক পেন্টিং টাঙানো আছে, আর দরজার সোজাসুজি খাটের উপরে গিটারটা আছে। ও গিটারের দিকে এগিয়ে যায়। গিটারটা হাতে নিতে পেছন থেকে একজন বলে, বিনা অনুমতিতে কারো জিনিস ছুতে নেই, জানো না তুমি? ও চমকে যায় হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে। পেছন ফিরে তাকিয়ে দেখে একটা ছেলে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বেশ লম্বা, ফর্সা গায়ের রং, ঝাঁকড়া চুল তার, চোখে কালো ফ্রেমে চশমা, স্থির চাহনি আর মুখে একরাশ নীরবতা। সরি, আসলে আনমনেই ধরে বসলাম আপনার গিটারটা। এত বিব্রত হওয়ার কিছুই নেই, মেঘ বসন্তী সব কিছুই তুমি ছুতে পারো। আপনি সেই ছোট সাহেব? আমি মেঘ আহমেদ, মেঘ বসন্তীর অধিপতি। তুমি আমাকে মেঘ নামে ডাকতে পারো। আচ্ছা বেশ, তো আপনি এই ঘরে একা একা কেন থাকেন? বাইরে বের হলেই তো পারেন। কই, একা থাকি না তো। এই ঘরে আমার সাথে আরো অনেকেই আছে। আরো অনেক কে? আমি তো শুধু আপনাকেই দেখতে পাচ্ছি। আছে আছে, পরে একদিন সবার সাথে পরিচয় করিয়ে দেব। আচ্ছা, আমি এখন যাই, কেউ দেখলে রাগ করবে। রাগ করবে কেন? এই যে আপনার রুমে আসলাম তাই। এ ঘরে নাকি আসা বারণ। আপনি নাকি? আমি কি? না কিছু না। বলতে পারেন, সমস্যা নেই। আমি কিছু মনেই করব না। শুনেছি আপনার ঘরের আশেপাশে শব্দ হলে আপনি ভাঙচুর করেন। হাসছেন কেন? না, তা একটু আধটু করি, কিন্তু তেমন ভয়ঙ্কর কিছুই না। আপনি ইচ্ছা হলে এখানে আসতে পারেন। আপনিও বের হতে পারেন, আমার সাথে বাগানে গিয়ে হাঁটবেন, খুব ভালো লাগবে দেখবেন। আমি বাগানে যাই না, ওখানে অনেক জীবন্ত লাশের কবর আছে। জীবন্ত লাশ আছে মানে? বুঝলাম না ঠিক। ওই যে মাটির গভীরে শিকড় চলে যাওয়া গাছগুলো, ওরা তো জীবন্ত লাশের মতোই, না পারে হাঁটতে, না পারে কথা বলতে। আপনি কথা ঘোরাচ্ছেন না তো? আরে না না, কথা কেন ঘুরাবো?
শায়লা এসে গেছে বোধ হয়। কি? আচ্ছা, আমি যাচ্ছি, পরে কথা হবে। মার্জিয়া দ্রুত পদক্ষেপে মেঘের ঘর থেকে বেরিয়ে আসে, তারপর নিজের ঘরে চলে যায়। রাতে পড়ার টেবিলে বসে ভাবতে থাকে মেঘের কথা। যেমনটা শুনেছিলাম মেঘ মোটে তেমনটা নয়, তার কথাবার্তায় কোনো উগ্র ভাব নেই, বেশ হাসি মুখেই কথা বলে। তাহলে শায়লা সেদিন ওভাবে কেন বলল? মেঘ খাটে শুয়ে শুয়ে উপরের দেয়ালটা কি দেখছে। সাদার ওপরে নীলচে আকাশি রং দিয়ে পেইন্ট করা, ঠিক যেন মেঘের খেলা চলছে ওর ঘরের ভেতরে। ছোটবেলায় বাবাকে বলে এমন রং করিয়েছিল, জেদ করেছিল যে মেঘের ঘরে আকাশ চাই, মেঘ একা থাকতে পারবে না, বাবা রং করিয়ে দিয়েছিল। সেদিন সারা বাড়ি হই হই করে বলে বেরিয়েছিল যে মেঘের ঘরে আকাশ নেমেছে। এতটা চুপচাপ সে না, প্রচণ্ড চঞ্চলতায় ভরপুর ছিল ওর শৈশব। কিন্তু বাবার অতিরিক্ত শাসনের সব কিছু যেন পাল্টে যায়। ওর চঞ্চলতাই ওর কাল হয়ে দাঁড়িয়েছিল। বনেদি ঘরের ছেলে পড়াশোনা বিমুখ কেন হবে? শৃঙ্খলাবোধ শিখাতে ওই ছোট বয়সেই পাঠিয়ে দেওয়া হয় লন্ডন বোর্ডিংয়ে। কত করে অনুরোধ করেছিল বাবার কাছে, কত কান্নাকাটি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। মায়ের হাত ছাড়ার সময় কতটা কষ্ট হয়েছিল সে কথা আজ ওর মনে আছে। সেখান থেকে বাবা বলতেও শুধুমাত্র একটা পাথরকে চিনত, নিষ্ঠুর, যার কোনো দয়া মায়া নেই। বোর্ডিংয়ের জীবন ওর কাছে খুব ভয়ানক ছিল, কারণ মেঘ কখনোই নিজেকে কড়া নিয়মে বাঁধতে চায়নি। ও প্রাণবন্ত খোলামেলা থাকতে চেয়েছিল, কিন্তু বংশ পরিচয় তা হতে দেয়নি। তারপর সময় মতো যত যেতে থাকে ততই ও সব কিছু মানিয়ে নিতে থাকে। কারো সাথে মিশতো না, কথা বলতো না, সবার থেকে আলাদা হয়ে চুপচাপ বসে থাকতো। বোর্ডিংয়ের জীবন শেষে বাবা বলেছিল অনেকবার ফিরে আসতে, কিন্তু ও ফেরেনি, ফিরতে চায়নি এখানে, কারণ সেখানেও কিছু একটার নেশায় পড়ে গিয়েছিল। অদ্ভুত এক নেশা, যা ত্যাগ করা ওর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই নেশা ওকে ছাড়তে চেয়েছিল, তাই তো পুঁতে ফেরেছে। মেঘের মুখে একটা বিজয়ের হাসি। শোয়া থেকে উঠে বসলো, কি যেন একটা ভেবে জানালার কাছে যায়। হাত দিয়ে পর্দাটা সরিয়ে বাগানের লাল গোলাপ গাছগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পড়ে। কি অদ্ভুত নিষ্ঠুর এই ফুলগুলো, লাশের শরীর থেকে রক্ত শুষে নিয়ে নিজের সৌন্দর্য দ্বিগুণ করছে। আচ্ছা, কিন্তু সাবধান, কোনো রকম জোর জবরদস্তি করবেন না। মনে রাখবেন, ও যখন শান্তভাবে আসতে চাইবে ঠিক তখনই ওকে নিয়ে আসবেন। ওর ওপর জোর খাটাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। জি, আমি খেয়াল রাখবো। আমির আহমেদ ডক্টরের সাথে কথা বলে ফোনটা টেবিলের উপর রেখে ইজি চেয়ারে গিয়ে গা এলিয়ে দেয়। সত্যিই তো, ছেলেটাকে না পাঠালেও হতো, নিজের কাছে রেখে বুঝালেও পারতাম, ওর ভুলগুলো শুধরে দিলেও পারতাম। সেদিন এতটা কঠোর না হলে আজ আমার ছেলের এই অবস্থা হতো না, এত বড় অপরাধ সে করতো না। এসব ভাবতে ভাবতেই মেঘের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে। পরদিন বিকালে মার্জিয়া শুয়ে শুয়ে বই পড়ছিল, তখন মেঘের গিটারের আওয়াজ শুনতে পায়। বইটা রেখে দিয়ে মেঘের ঘরের সামনে যায়। আজ দরজা খোলাই আছে, তাই ও ধীর পায়ে ভেতরে ঢুকে জানালার সামনাসামনি একটা টুলে বসে মেঘ গিটার বাজাচ্ছে। দৃষ্টি বাগানের দিকে, মনে হচ্ছে ও গিটার নিয়ে কারো সাথে কথা বলছে। মার্জিয়া চুপটি করে পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ম্যাক গিটারটা পাশে নামিয়ে রেখে বলে, ছোটবেলায় কি তোমার বিড়ালদের সাথে ওঠা বসা ছিল মেঘ? মানে ওদের সাথে উঠে বসা কেন করব? ওই যে চোরের মতো আমার ঘরে আসলে, তাই ভাবলাম চুরির বিদ্যাটা ওদের থেকেই শিখে নিয়েছ হয়তো। কি? আমি চোর? বিড়ালের শিষ্য যে খুব সাধু, এটা তো শুনিনি কখনো। আচ্ছা বেশ, চলে যাচ্ছি, আর আসবো না আপনার ঘরে। এই বলে মার্জিয়া দরজার দিকে পা বাড়ায়, আর মেঘ টুল থেকে উঠে এসে ওর ডান হাত ধরে বসে। খুব করুণ সুরে মুখ করে বলে, যেও না প্লিজ, আমার একা থাকতে ভালো লাগে না। তাহলেই বললেন যে আমি চুরি করে এসেছি। যা তোমার তা তুমি কখনোই চুরি করতে পারবে না, খুবই বরঞ্চ লুকিয়ে রাখতে পারবে। কিছুই বুঝলাম না। আচ্ছা বসো তুমি এখানে। ওর হাত ধরে টেনে এনে টুলের উপর বসায়। দেখো বাগানটা কত নীরব লাগছে দেখতে। নীরব কোথায়, সুন্দর লাগছে। আমি তো ভুলেই গেছি, বাগানে যাব এখন একবার। আপনি যাবেন আমার সাথে? না, আমি ওখানে যাই না, দম বন্ধ হয়ে আসছে। উদ্ভট লোক তো আপনি, বাগানে গেলে কারো দম বন্ধ হয় নাকি? আমার হয়। তাহলে আপনি থাকেন, আমি যাচ্ছি। আপনি বাগানে না গেলে আমার আর এই ঘরে আসা হবে না।
এই নাও, এমন করবে না। আমি তাই করব। না, তোমাকে বন্দি করে রাখবো আমি, যেভাবে লাল গোলাপকে বন্দি করেছি। গোলাপকে বন্দি করবেন কিভাবে? ওরা তো বাগানে আছে। এখন আপনি যাবেন আমার সাথে, নইলে এ ঘরে আর আসা হবে না আমার। আচ্ছা চলো, যাচ্ছি। সত্যি তো? হ্যাঁ চলো। ওরা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই হীরক মেঘকে দেখে চমকে যায়। সায়রাও দূর থেকে ওকে দেখে একটা ফাঁকা ঢোক গেড়ে হীরক এগিয়ে সেই সংকুচিত কণ্ঠে বলে, ছোট সাহেব আপনি? মার্জিয়ার সাথে বাগানে যাচ্ছি। কেন, নিষেধ আছে? না না, আপনি যেতে পারেন। বাগানের সীমানার কাছে গিয়ে মেঘ দাঁড়িয়ে পড়ে। মার্জিয়া কিছুটা দূরে এগিয়ে গিয়ে পেছন ফিরে দেখে মেঘ কোথায় যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। ওর ডাকে ঘোর ভাঙে মেঘের। ওখানে থেমে গেলেন কেন? এদিকে আসুন। আসছি। মার্জিয়া ফুল গাছের একের পর এক বর্ণনা দিয়ে চলেছে, কিন্তু মেঘের সেদিকে কোনো খেয়াল নেই। ও তাকিয়ে আছে লাল গোলাপের গাছগুলোর দিকে। হঠাৎ মার্জিয়ার ডান হাতটা নিজের হাতে জড়িয়ে নিয়ে গোলাপ গাছটার কাছে নিয়ে গিয়ে দাঁড়ায়। মার্জিয়া কিছু বলতে যাবে, তখনই মেঘ একটা আঙুল ওর ঠোঁটে চেপে দেয়। মানুষ এত কথা বলে কি করে? তোমার মুখ ব্যথা হয় না? এখন একটু চুপ করে দাঁড়াও তো। মার্জিয়া আর কথা বলে না। মেঘ ওর ঠোঁট থেকে আঙুল সরিয়ে নিজের চশমাটা হাত দিয়ে ঠেলে একটু উপরে তোলে। তারপর গাছের দিকে ঝুঁকে গিয়ে এক এক করে ফুলগুলো ধরে দেখতে থাকে। মনে হচ্ছে গাছের সবচেয়ে সুন্দর নিখুঁত যে ফুলটা, সেটা ওর চাই। অবশেষে মিনিট 4-1 পরে পিছনের দিক থেকে একটা ফুল ছেড়ে, সত্যিই বড় নিখুঁত ফুল, টকটকে লাল, যেন কেবলই রক্ত মাখানো হয়েছে। ফুলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ফুলটা মার্জিয়ার হাতে দেয়। মার্জিয়া একটু মুচকি হাসে ও বলে, আমি তোমাকে ফুলটা ধরার জন্য দিয়েছি, নেওয়ার জন্য না। এটা হাত ধরে দাঁড়িয়ে থাকো। এরপর পেছনে গিয়ে মেঘ ওর খোপা খুলে দেয়। খোপা খুলে দিতেই মার্জিয়ার মেঘ কালো লম্বা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মার্জিয়া বলে ওঠে, কি করছেন আপনি? চুপ করে দাঁড়িয়ে থাকো। কিন্তু বলবেন তো, চুল খুললেন কেন? আর একটা কথা বললে ভালো হবে না বলছি। মার্জিয়া চুপ হয়ে যায়। বেশ কৌশলে মেঘ ওর চুলগুলো ছাড়িয়ে গুছিয়ে দেয়, যেন ও মেয়ে মানুষের চুল বাঁধায় পটু একজন। এরপর ওর বাম কানের পাশ থেকে কিছুটা পেছনে খুব যত্ন করে গোলাপটা লাগিয়ে দিয়ে মার্জিয়ার সামনে এসে দাঁড়ায়। হলুদ বর্ণ গায়ে কালো সালোয়ার কামিজ আর খোলা চুলে রক্তবর্ণ লাল গোলাপটাই ওকে খুব মায়াবী দেখাচ্ছিল। মেঘ ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওকে সেদিনের মতো লাগছে যেদিন মেঘ প্রথম ওর দিকে তাকিয়েছিল। সেদিনও এভাবে কালো ড্রেসে লাল গোলাপ চুলে গুজে একটা মেয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। রাস্তার অপর সাইডে ট্রাফিকে বড় গাড়িতে বসেছিল মেয়ে। লন্ডন ফিরে যাচ্ছিল। এখানে আর মন বসছিল না। যে কাজের জন্য এখানে এসেছিল তা হয়ে গেছে, তখন ফেরার পালা। কিন্তু ফিরতে পারেনি মেঘ। গাড়ির কাচের ভেতর থেকে ওই কালো ড্রেসের মায়াবী মেয়েটার দিকে চোখ আটকে যায়। কাঁচ নামিয়ে শুধু তাকিয়েছিল, যেন ওর কোনো ঘোর লেগে গেছে। পিটপিট করে কি যেন বলছিল মেয়েটা একা একা। হয়তো কোথাও জরুরি যেতে হবে, কিন্তু বৃষ্টিতে আটকে গেছে। তাই হয়তোবা দোয়া করছিল বৃষ্টি থামার জন্য। মেঘের খুব ইচ্ছে হচ্ছিল মেয়েটাকে কাছ থেকে দেখার। গাড়ির দরজাটা খুলে বাইরে পা বাড়ায় মেঘ। আর তখনই একটা অটো এসে থামে মেয়েটার সামনে। চলে যায় সেখান থেকে সে। মেঘের আর মন ভরে দেখা হয়নি তাকে, তাই আজ মগ্ন হয়ে দেখছে সেই মেয়েটাকে। আজ সে মেঘের সামনেই দাঁড়ানো, চাইলেই মন ভরে দেখতে পারে তাকে। হীরক এদিকে মেঘের বাবার নাম্বারে ডায়াল করেছে। কিছুক্ষণ রিং বাজার পরে ফোন রিসিভ করে আমির সাহেব। হ্যাঁ হীরক, বলো কি খবর? বড় সাহেব, আজ ছোট সাহেব ঘর থেকে বের হয়েছে। আবারও ভাঙচুর করেছে ও? না সাহেব, কিছুই করেনি, একেবারে শান্ত। আমার সাথেও খুব ঠান্ডা গলায় কথা বলেছে, আর বাগানে এখন ঘুরে বেড়াচ্ছে। কি? ও ওইদিকে কি করে গেল? এখানে তো এই যে মেয়েটাকে সে নিয়ে আসতে বলেছিল, তার সাথে গিয়েছে বাগানে। আচ্ছা, ও যেভাবে আছে ওকে সেভাবেই থাকতে দাও। আচ্ছা সাহেব। হীরকের কথায় আমির সাহেব একটু চিন্তায় পড়ে গেলেন, কারণ ও বাড়িতে যাওয়ার পরে মেঘ কখনো ঘর থেকে বের হয়নি। এমন একটা দিন যায়নি যখন মেঘ অশান্তভাবে ভাঙচুর না করেছে। কিন্তু হঠাৎ ওর এই পরিবর্তন একটু সন্দেহজনক মনে হচ্ছে। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মার্জিয়া উজু করে নামাজে দাঁড়ায়। সালাম ফেরানোর পর দেখে ওর ঘরের দরজার সাথে হেলান দিয়ে মেঘ দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। ও একটু ঘাবড়ে গিয়ে বলে,
আপনি এই সময় এখানে? আমি তো এখানেই ছিলাম। না মানে একটু আগেই এখান থেকে যাচ্ছিলাম, তোমাকে নামাজে দেখে দাঁড়িয়ে পড়েছি। ও, আমার তাই রাতের মতো অস্বস্তি হচ্ছিল। ওই রাতের মতো? হ্যাঁ, এখানে আসার পর থেকেই মনে হয় কে যেন রাতে ঘুমানোর সময় আমার দিকে তাকিয়ে থাকে। কেন এমন মনে হয় জানি না, হয়তো মনের ভুল। মনের ভুল না, আমি জানি, আমি জানি কে তোমাকে দেখে। আপনি জানেন? হ্যাঁ জানি তো, বাগান থেকে ভূত পেতনিরা এসে তোমার দিকে তাকিয়ে থাকে। হাহ, ফাজলামি করবেন না মোটেই। আচ্ছা চলো আমার সাথে। এই ভোরের বেলায় কোথায় যাবেন? চলো, তারপর বলছি। এখনো ঠিকমতো সকাল হয়নি, আকাশ এখনো কিছুটা অন্ধকারাচ্ছন্ন। মার্জিয়াকে নিয়ে মেঘ বাইকে করে বের হয়। পুরো রাস্তায় কোনো কোলাহল নেই, দুই একজন মানুষের হাঁটাচলা কেবল শুরু হয়েছে। কাকা শব্দে মার্জিয়া ওপরের দিকে তাকিয়ে দেখে কাক পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। খাদ্যের সন্ধানেই বেরোতে হচ্ছে, তবুও বেলা শেষে ঠিকই ঘরে ফিরতে হয় ওদের প্রিয়জনদের জন্যে। মেঘ বাইকের স্পিড বাড়ায়, মার্জিয়া ওর কাঁধ আরও শক্ত করে ধরে বসে। এত জোরে চালাচ্ছেন কেন? আমার কোলাহল পছন্দ না, যেখানে যাচ্ছি সেখানে সবার আনাগোনা বেশি হওয়ার আগেই যেতে চাচ্ছি। তবুও একটু আস্তে চালান, আমার ভয় করছে। মেঘ কাঁধ থেকে মার্জিয়ার হাতটা সরিয়ে এনে সামনে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। এখন শক্ত করে ধরে বসো, ভয় নেই, আমি আছি তো। মার্জিয়ার কি যেন একটা অনুভূত হয়, আগে তো কখনো কোনো ছেলেকে এতটা বিশ্বাস করা হয়নি, কারো এত কাছে যাওয়া হয়নি। তাহলে কেন দুদিনের পরিচয়ের একজনকে এতটা আপন করে মনে হয়? নিজেকে এসব প্রশ্ন করেও কোনো উত্তর পায় না ও। হঠাৎ মেঘ গাড়ি থামালে ওর চিন্তায় ছেদ পড়ে। একটা টং দোকানের সামনে এসে মেঘ ওকে নামতে বলে। আশেপাশে কোনো মানুষ নেই, শুধু চায়ের দোকানে দু একজন বয়স্ক লোক বসে চা খাচ্ছে। মেঘ দোকানিকে 2 কাপ চা দিতে বলে বেঞ্চে গিয়ে বসে। মার্জিয়া ওর পাশে গিয়ে বসে। জানো মার্জিয়া, কিছুদিন আগে এখান থেকে আমি একটা মেয়েকে দেখেছিলাম, চুপচাপ দাঁড়িয়েছিল এই দোকানটার পাশে, ছাতি মাথায়, আধো ভেজা অবস্থায়। খুব মায়াবী লাগছিল তাকে। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম, কিন্তু সেই মুগ্ধতা কাটিয়ে উঠতে উঠতে সে চলে গিয়েছে। তারপর আর দেখেননি? দোকানি 2 কাপ চা দিয়ে যায় ওদের হাতে। আবার ইচ্ছেগুলো অদ্ভুতভাবেই পূরণ হয়ে যায়, আজ হোক অথবা কাল, ইচ্ছেদের পূরণ হতেই হবে। সেদিন খুব ইচ্ছা করছিল ওই মেয়েটার সাথে এই টং দোকানে বসে 1 কাপ চার স্বাদ নিতে, কিন্তু তখন হয়নি। দেখো আজ সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। মার্জিয়া অনেকটা বিস্ময় চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে। অবাক হয়েও না, সেদিন এখানে তুমি দাঁড়ানো ছিলে, তোমাকে প্রথম দেখেছিলাম এখানেই। আপনি আগে কেন বলেননি? সব কিছুর একটা উপযুক্ত সময় আছে। যেমন ধরো, সেদিন সময়টা ছিল তোমার মায়া জড়ানোর, আর আজ সময়টাই সেই মায়ের কথা প্রকাশ করার। মার্জিয়া চুপ হয়ে যায় মেঘের মুখে এইসব শুনে। ও আর কিছু বলে না। চা খাওয়া শেষে ওরা বাইকে উঠে রওনা দেয় বাড়ি পথে। মার্জিয়া আকাশের দিকে চেয়ে থাকে। অন্ধকার ভাব কেটে যাচ্ছে, আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আলোয় আলোকিত হয়ে যাবে সব। অবেলা মেনশনে কেটে আরও কিছুদিন। মেঘের সাথে সখ্যতা বাড়তে থাকে মার্জিয়ার। কি যেন একটা আছে যা ওকে মেঘের দিকে টেনে নিয়ে যায়। ওরা প্রায় সময় ভোর রাতের শেষ দিকে হাঁটতে বের হয়। কোনো কোনো দিন বাইকে চড়ে সেই টং দোকানেও যায়, একসাথে বসে চা খায়, আবার চলে আসে। মেঘের গিটারের সুর ওর প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে গিটারের সুর গান গায় মার্জিয়া। মেঘ মন দিয়ে তা শোনে। অবেলা মেনশন আর অন্যরকম লাগে না ওর কাছে। এখন এই বাড়ির সব কিছুই ওর পরিচিত। বাগান থেকে শুরু করে অবেলার মেঘ পর্যন্ত সবই ওর খুব আপন। এই ইয়ারের এক্সাম এসে যায় মার্জিয়ার। একটা বই ওর আজ খুব জরুরি লাগবে, কিন্তু সেটা ঈশার কাছে। ও আজ ভার্সিটিতে আসেনি, বাড়িতে আছে। ওই বাড়িতে যেতে খুব অস্বস্তি লাগছে, কিন্তু বাধ্য হয়ে ওর যেখানে যেতে হয় সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল ওকে। রিক্সা থামিয়ে সোজা ওদের রুমে চলে যায়। ওর রুমমেটরা ওকে দেখে খুব খুশি হয়। সবাই অনেক করে বসতে পারে, কিন্তু ও বসে না। বইটা নিয়েই তাড়াতাড়ি করে বের হয় রুম থেকে। মেইন গেটের দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে এক মহিলা ডাক দেয়। ফিরে দেখে বাড়িওয়ালা আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি, আমি একটা বই নিতে এসেছিলাম, খুব বেশি সময় থাকিনি, জরুরি ছিল তাই আসতে হলো। এক্ষুনি আবার চলে যাচ্ছি। সরি আন্টি, আর আসবো না।
মহিলা ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, মা, তুই যখন ইচ্ছে আসতে পারিস। সেদিনের জন্য ক্ষমা করে দে আমাকে। নিষ্ঠুরের মতো তোকে সেদিন রাতে বের করে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি রে। আমাকে হুমকি দিয়েছিল ওরা। কি বলছেন আন্টি এসব? একটু ভালোভাবে খুলে বলবেন। তোকে যেদিন বাড়ি থেকে নামিয়ে দিই সেদিন সকালে আমার বাসায় এসে একজন লোক হুমকি দিয়ে গিয়েছিল। তোকে নামানোর জন্য বলেছিল আমাকে অনেক টাকাও দিচ্ছিল, কিন্তু আমি রাজি হইনি। তখন আমার ছেলেকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়েই তোকে নামিয়ে দিয়েছিলাম। সেই রাতের মধ্যে তোকে না নামালে যদি আমার ছেলের কিছু করে বসতো, সেজন্য এমন হয়েছিল। এই বলে মহিলা কেঁদে ফেলে আর মার্জি এসব শুনে হতবাক হয়ে যায়। কারোর সাথে ওর এমন কোনো শত্রুতা নেই যে ওর সাথে এরকম কিছু করতে হবে। আন্টি, সে কে ছিল? কিছু বলেছে? বা তার নাম ঠিকানা? হ্যাঁ, ঘরে ঢুকেই পরিচয়ের খাতিরে তার নাম বলেছিল। হিরক নাম ছিল। নামটা শুনে ও আরও অবাক হয়ে যায়। সে কেন এমন করতে যাবে? হিরক আঙ্কেলের সাথে কি এমন করলো? আরও অনেক প্রশ্ন মাথায় নিয়ে ওখান থেকে বাড়িতে চলে আসেও। বাসায় এসেই দেখে হিরক কাকে যেন কল করছে বসার ঘরে। তার দিকে এগিয়ে যায় ও। হিরক আঙ্কেল, আপনি বাড়িওয়ালি আন্টিকে বলে আমাকে বাসা থেকে নামিয়েছিলেন কেন? হিরক ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। কথা বলছেন না কেন? আমার প্রশ্নের জবাব দিন। এমন কি ক্ষতি করেছিলাম আমি আপনার যে ওই রাতেই আমাকে বাসা থেকে নামতে হলো? হীরক কিছু বলেনি, ওকে আমি বলেছিলাম। পেছন ফিরে মার্জিয়া দেখে মেঘ দাঁড়িয়ে। তুমি? সিঁড়ি থেকে নেমে এসে মার্জিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের ঘরে। ওকে খাটের পাশে বসিয়ে মেঘ হাঁটু গেড়ে বসে ওর সামনে। তোমাকে আজ কিছু বলবো যা তোমার জানা খুবই দরকার। বোর্ডিং লাইফ শেষ হতে হতে ততদিনে আমি একেবারেই নীরব একজন মানুষ। কারোর সাথে মিশতে পারতাম না, আশেপাশে বেশি মানুষ থাকা সহ্য করতে পারতাম না। একাকিত্ব আমাকে অতদিনই পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছিল। আবার চারিদিকে একটা দেওয়াল গড়ে দেওয়া হয়েছিল যা আমি চাইলেও ভাঙতে পারতাম না। প্রথম কিছুদিন চেষ্টা করে ব্যর্থ হয়ে আর কোনোদিনও আমি আমার সীমাবদ্ধ পৃথিবী থেকে বেরোতে পারিনি। সেই অন্ধকারময় জীবনে এক প্রকার আশার উকি দিয়েছিল। আইরিন তার নাম, আমার ক্লাসমেট ছিল। সবার মধ্যে ও অন্যরকম ছিল। কালো লম্বা চুল, ঠিক তোমার মতো দেখতে। প্রচণ্ড চঞ্চল এক প্রজাপতি, হাসি ঠাট্টায় মগ্ন এক প্রাণবন্ত রংধনু। আমার কাছে ওকে লাল গোলাপের মতোই মনে হতো। আমি প্রায়শই ওর চুলে যত্ন করে লাল গোলাপ গুঁজে দিতাম, আর এক প্রকার ঝর্ণাধারার মতো হাসি দিত সে। আমি যে কতবার ওই হাসিতে ডুব দিয়েছি তার কোনো হিসাব আমার কাছে নেই। আমার তখন ওকে সর্বক্ষণই আমার কাছে চাই। ওকে না দেখলে যে আমাকে অস্থির জ্বালাতন করত, তা আমার পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। 2 বছরের সম্পর্ক ধীরে ধীরে ও যেন কেমন নীরব হতে শুরু করেছিল। বুঝতাম না কেন এমন হচ্ছিল। হঠাৎ একদিন জিজ্ঞেস করে বসি ওর নীরবতার কারণ। ও চিৎকার করে বলেছিল যে আমার পাগলামোতে ও ক্লান্ত হয়ে পড়েছে। আমাকে দেখলেই ওর ভয় লাগে। আমার কেয়ারিংয়ে ওর দম বন্ধ হয়ে আসছে। ও এসব থেকে মুক্তি চায়। হ্যাঁ, ঠিকই তো। আমি ওকে আর কারোর সাথে দেখতে পারতাম না। জানতাম ওর ফ্রেন্ড সার্কেল, তবুও আবার কেমন জানি সহ্য হতো না। আমার কারণে ও ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। সব থেকেও দূরে সরে আসে সে। আমার লাল গোলাপটা দিন দিন মূর্ছে যেতে শুরু করে। ও আমার চারপাশে দেওয়ালের ভেতরে চলে এসেছিল ঠিকই, কিন্তু আর কখনো বেরোতে পারেনি। আমি বের হওয়ার সুযোগই দিইনি। ওকে এক প্রকার জোর করে নিয়ে আসি এই দেশে। আসতে চাইনি, তবুও অনেক কিছু বলে নিয়ে আসি এই বাড়িতে। শায়লাকে বলেছিলাম ওর খাবার যেন ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ভয়ের কারণে ও আমার কথা মতোই কাজ করেছিল। তখন ঠিক মাঝরাত ছিল। বিছানা থেকে উঠিয়ে খুব সাবধানে ওর হাত পা বেঁধে ফেলি। খোলা চুলে একটা গোলাপ গুঁজে দেই শেষবারের মতো। কোলে করে বসিয়ে নিয়ে চলে যাই সেই বাগানে। সুন্দরভাবে আমি কফিন সাজিয়ে রেখেছিলাম আগে থেকেই। কফিনের ভিতরে শুয়ে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। কি নিষ্পাপ চেহারা! সত্যি নারীদের ঘুমালে পরীর মতো লাগে। হ্যাঁ, একটা পরী শুয়ে আছে আমার সামনে। কয়েকবার পানি ছিটা দিতেই ওর জ্ঞান ফেরে। বড় বড় চোখে তাকিয়েছিল আমার দিকে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ধরছিল। আর্তনাতে বৃষ্টি হচ্ছিল ওর চোখ দিয়ে।
কিন্তু মুখে কোনো শব্দ নেই। হবে কি করে? টেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। ওর চিৎকার শুনলে হয়তো ওকে চুপ করতে পারতাম না। হাতের জ্যেষ্ঠ আঙ্গুল দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে দু চোখের পাতা নিজের চোখ ঠোঁট ছুঁয়ে দিই। তারপর আর দেখা হয়নি ওর দিকে ফিরে। কফিনের ঢাকনা লাগিয়ে খুব ধীর সুস্থভাবে মাটি দিয়ে ফেলি ওকে। কি জানি কেমন লাগছিল ওর। হয়তো সত্যি এবার ওর দম বন্ধ হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে আমি আর কখনোই বাগানে যাইনি। মার্জিয়া থরথর করে কাঁপছে আর ভয়ার্ত চোখ দিয়ে টুপ করে পানি ফেলছে। মেঘ ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সপ্তাহখানেক ছিলাম এখানে, কিছুতেই মন বসছিল না। দিন দিন আরও উগ্র হয়ে পড়ছিলাম। ভাঙচুর চিল্লাপাল্লা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তাই সিদ্ধান্ত নেই এখান থেকে ফিরে যাওয়ার। রওনা দিয়েছিলাম, কিন্তু পথে দেখা মিলেছিল তোমাকে দেখে হৃদয়ে হঠাৎ করে শান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার লাল গোলাপটা মায়াবী বেশে আবার সামনে দাঁড়িয়ে আছে। সেদিন আর কথা হয়নি। তুমি রিকশায় করে চলে যেতেই আবার সেই অস্থিরতা শুরু হয়। অনেক খুঁজে তোমার বাসার ঠিকানা পেয়েছিলাম। তোমার সব ইনফরমেশন তার 2 দিনের মধ্যেই আমি জোগাড় করে ফেলি। আর আমি একা থাকতে পারিনি। হীরকের হাতে তোমার কাছে কার্ড পাঠাই, আর বাসা থেকে বের করে দেওয়ার অর্ডার আমি দিয়েছিলাম। তারপরেই তুমি এখানে আসো। তুমি আসার পর থেকে সারাক্ষণই আমার চোখের সামনে ছিলে। এমনকি রাতেও তুমি ঘুমানোর পর আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম। ভোর হতেই আড়ালে চলে আসতাম। তোমাকে আমি হারাতে চাইনি বলেই সর্বক্ষণ নিজের কাছেই রেখেছি। তোমার অনুপস্থিতি সহ্য করা দুষ্কর। মার্জিয়া ভয় ভয় গলায় মেঘকে প্রশ্ন করে, তুমি কি আমাকেও মেরে ফেলবে? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি তুমি আমার সাথে থাকবে, তুমি আমার চোখের সামনে থাকবে। যদি দূরে যাওয়ার চেষ্টা করো তাহলে কি হবে আমি সত্যিই জানি না। আইরিন নিজে থেকে এসেছিল, তাই ও যেতে চাইলেও আমি যেতে দিইনি। আর তোমাকে আমি নিজেই আমার পৃথিবীতে নিয়ে এসেছি। তুমি আমার কাছে একটা অ্যাডিকশনের মতো, যা আমি নিজে কখনো ছাড়তে চাইবো না। মার্জিয়া কাছে শব্দ করে কাছেও মেঘ দাঁড়িয়ে খুব শক্ত করে জড়িয়ে নেয় ওকে নিজের বাহু জোরে। তোমাকে যে ভালোবেসে ফেলেছি তুমি ভাবতেও পারবে না তুমি আমার জন্য কি। তোমাকে আমার কতটা প্রয়োজন তুমি তা জানো না, কিন্তু আমি কোনোভাবে তোমাকে হারাতে চাই না। এদিকে হীরক ফোন করে সব জানিয়ে দেয় আমির সাহেবকে। বাগানের লাশের কথা শুনে ঘাবড়ে যায় আমির সাহেব, কারণ ওখানে শুধু মেঘের দাফন একটা লাশ না, আরও অনেক লাশ আছে। মার্জিয়া মেঘের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মেঘ ওকে খাটে শুইয়ে দিলে এক ধ্যানে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। এই ছিল আইরিন, আর আছে মার্জিয়া। আইরিনকে নিজের ভুলের কারণেই হারিয়েছি, কিন্তু মার্জিয়াকে আমি কিছুই হারাতেই পারবো না। সারাটা রাত কেটে যায় মার্জিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে। খুব বেশি দিনের পরিচয় না, তবুও এত কাছের মনে হয় ওকে। মেঘ নিজের সবটা বিলিয়ে দিতে পারে ওই মেয়েটার জন্য, কিন্তু নিজের কথা ভাবতে ওর ভয় হয় যদি কখনো মেঘকে ছেড়ে চলে যেতে চায়, তাইলে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হবে না। কি অদ্ভুত এই ভালোবাসা নামের অনুভূতি। শুধুমাত্র ভালোবাসার খাতিরে এই প্রিয়জনের কাছ থেকে দূরে সরে যেতে হয় নিজের মনের বিরুদ্ধেই। সকালে শায়লার ডাকে ঘুম ভাঙে মার্জিয়ার। আপামনি জলদি চড়েন, কারা যেন আইসে ছোট সাহেবরে নিয়ে যাইতে। মার্জিয়া বিছানা ছেড়ে উঠে বসে। আশেপাশে কোথাও মেঘকে না দেখে দৌড়ে নিচে চলে যায়ও। একই ইউনিফর্মে বয়স কয়েকজন লোক দাঁড়ানো নিচে। ওদের কথা শুনে বোঝা গেল ওরা কোনো এক মানসিক হাসপাতালের লোক। ওরা মেঘকে নিজেদের সাথে নিয়ে যাবে, কিন্তু ওর মুখে এই নিয়ে কোনো চিন্তা নেই। পায়ের উপর পা উঠিয়ে সোফার 2 পাশে হাত মেরিয়ে দিয়ে বসে আছে মেঘ। ওদের সাথে যাবে না ও। আর সেখানে কারো সাহস মেঘকে জোর করার? আর অনেক তর্ক করে কথা বলছে ওরা মেঘকে, কিন্তু ও নিশ্চিন্তে বসে আছে নিজের জায়গায়। মার্জিয়াকে দেখে বসা থেকে উঠে এগিয়ে যায় ওর দিকে, 2 হাত দিয়ে ওর গাল ধরে বলে, ঘুম ভেঙেছে? হ্যাঁ, কিন্তু ওনারা কি বলছেন এসব? তোমায় নিয়ে যাবে তারা? কে বলেছে ওরা আমাকে নিতে পারবে না? তুমি অস্থির হও না। এদিকে কোথা থেকে যেন পুলিশের লোকেরা ভেতরে চলে আসতো। তাদের দেখে অন্যান্যরা অবাক হলেও মেঘের মুখে প্রশান্তির ছায়া দেখা যাচ্ছিল। মেঘ মেহমেদ আছেন? জি, আমি মেঘ আহমেদ। আপনারা আমাকে একটু সময় দিন, আমি আসছি আপনাদের সাথে। মার্জিয়া ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মেঘ ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্টের পকেট থেকে একটা চিঠি ওর হাতে ধরিয়ে দেয়।
তারপর ওর কপালে ভীষণ গভীর অনুভবের সাথে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় আর বলে, আমাকে একবারও থামানোর চেষ্টা তুমি করবে না? আমি যাওয়ার পর চিঠিটা পড়ে নিও প্লিজ। চলি। এরপর ম্যাগ নিজে থেকেই চলে যায় পুলিশদের কাছে। একবারও পিছন ফিরে দেখে না, আর মার্জিয়া শুধু ওর যাওয়ার পথটা দেখছিল। বাইরে গিয়ে যতদূর পর্যন্ত গাড়িটা দেখা যাচ্ছিল ও অপলক চোখে তাকিয়ে দেখছিল। টপ টপ করে চোখের পানি বৃষ্টি হয়ে ঝরছিল, অথচ মুখে কোনো শব্দ নেই। কিছুই করার নেই, কারণ মেঘ বারণ দিয়েছে। গাড়িটা ওর দৃষ্টিসীমার বাইরে চলে গেলে ও হাতের মুঠোয় থাকা চিঠিটা খোলে। মার্জিয়া, আমাকে ছোটবেলায় এখান থেকে দূরে পাঠানোর কারণ শুধু আমাকে নিয়মকানুন শেখানো ছিল না। আমার বাবা অত্যন্ত রাগী এবং বদমেজাজি মানুষ ছিল, কিন্তু সবার সামনে তা কখনোই প্রকাশ করে না। ছোটবেলায় একদিন আমি যখন আমার ঘরে বসে আঁকাআঁকি করছিলাম, তখন হলরুম থেকে খুব জোরে কিছু মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছিল। ঘর থেকে বেরিয়ে যখন করিডোরে আসি, তখন 4টা গুলির শব্দ পাই। চোখের সামনে দেখেছিলাম 4 জন মানুষকে বাবার হাতে খুন হতে। বাবা বলেছিল ওদের লাশগুলো যেন বাগানে মাটি চাপা দিয়ে দিই। ভয়েতে আমি তারপর থেকে বাবার কাছে যেতাম না, ঘর থেকে বেরোতাম না। মা একদিন অনেক জিজ্ঞেস করায় তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে দিয়েছিলাম সবটা। কিন্তু বাবার কানে যখন খবরটা যায়, সে আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। হ্যাঁ, বাগানে আইডিনের সাথে আরও 4টা লাশ আছে। বাবা আমাকে মানসিক রোগীদের স্থানে পাঠিয়ে দিতে চায়। আজ না হয় কাল সে এই চেষ্টাটা করবেই, কিন্তু আমি তা হতে দিইনি। আমি পুলিশকে সবটাই জানিয়ে দিয়েছি বাবার সম্পর্কে, আর নিজেও নিজের অপরাধ স্বীকার করেছি। আমি তাদের অধীনে থাকতে চাইলে কখনোই তোমার ক্ষতি করতে পারবো না। খুব ভালোবাসি তোমায়, তাই নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছি। তোমার আকাশে অবলায় মেঘ করেছিল, সেই মেঘ কেটে গিয়েছে। এখন তোমার আকাশ পরিষ্কার। এই অবলার মেঘকে ভুলে যেও, আর যদি পারো তবে খুব গোপনে ভালোবাসা নামের একটা অনুভূতি থেকে আবার নামটা কেটে দিও। ইতি, তোমার মেঘ। জীবন সেখানে থামেনি, কেটে গেছে অনেকগুলো দিন। বাগান থেকে মেঘের বয়ান অনুযায়ী সব লাশগুলো বের করা হয়। মেঘের বাবার শাস্তি হয়েছে। মার্জিয়া নিজেকে সামনে নিয়েছে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়েছে। সফল বিজনেস উইমেন হিসেবে সবাই ওকে চেনে। পরিবারকে একটা সচ্ছল জীবন দিতে পেরেছে। সব ক্ষেত্রে ঠিকঠাকভাবে এগোতে পারলেও পারেনি মেঘকে পেছনে ফেলে এগিয়ে যেতে। মেঘকে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব হয়নি। অবেলা মেনশনকেও নিজের করে নিয়েছে, এখানেই থাকে ও। মেঘের ঘরটা যেমন ছিল ঠিক তেমনই রেখে দিয়েছে। ওর বিশ্বাস মেঘ একদিন হয়তোবা ফিরে আসবে। অবেলার মেঘকেও নিজের আকাশে স্থায়ীভাবে সাজিয়ে রেখেছে।